শ্রীমঙ্গল সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার একটি ছোট্ট শান্ত সবুজে ঘেরা শহর, যা পুরো বাংলাদেশে চায়ের দেশ 12 রূপের শহর নামে বিখ্যাত। এখানে একদিকে অসীম সবুজ চা বাগান, অন্যদিকে পাহাড়, লেক, ঝর্ণা আর বনের ঘন নীরবতা, সব মিলিয়ে প্রকৃতি প্রেমীদের এক স্বর্গ বলা যায়। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে কম বাজেটে ঢাকার ভিড় থেকে বের হয়ে মাত্র 1550 টাকায় পুরো শ্রীমঙ্গল ঘুরে আসা যায়। কোন ট্রেনে যাবেন, কোথায় নামবেন, কোন জায়গা আগে দেখবেন, আর সবচেয়ে কম বাজেটে খাবার ও থাকার হোটেল সবকিছু লাইভ এক্সপিরিয়েন্স সহ দেখাবো। তাহলে চলুন চায়ের রাজধানী শ্রীমঙ্গলের সবুজে হারিয়ে যাই, ঢাকা থেকে মাত্র 1550 টাকায় অসাধারণ ভ্রমণে। শ্রীমঙ্গল যাওয়ার সবচেয়ে কম খরচের শান্ত আর আরামদায়ক উপায় ট্রেন। তাই আমাদের যাত্রা সঙ্গী ছিল উপবন এক্সপ্রেস, যার ভাড়া ঢাকা থেকে শ্রীমঙ্গল 270 টাকা। আমাদের ট্রেন ঢাকা থেকে রাত 10টার সময় যাত্রা শুরু করে এবং শ্রীমঙ্গলে পৌঁছাই ভোর রাত্রে। আমরা স্টেশনে নেমে চায়ের আড্ডা দিতে দিতে আকাশে ভোরের আলো ফোটা শুরু হয়। আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসি। ভোরের ঠান্ডা কুয়াশা তখনও পুরো শহরের গায়ে লেগে আছে। স্টেশন থেকে একটু হাঁটলেই জিপ স্ট্যান্ড। শ্রীমঙ্গলের সকালের আসল বাস্তবতা এখানেই। জিপ স্ট্যান্ডে পৌঁছানোর সাথে সাথেই চোখে পড়বে দাঁড়িয়ে থাকা জিপ আর জিপ গাড়ি, শিশিরে ভিজে থাকা রাস্তা আর চারপাশে চা বাগানের হালকা সুবাস। এটাই শ্রীমঙ্গল, তাজা বাতাস, গাছের গন্ধ আর এক ধরনের শান্ত অবস্থা, যেটা আপনি কোনোদিনই ঢাকায় পাবেন না। আমরা জিপ স্ট্যান্ড থেকে যাচাই বাছাই করে এবং বার্গেনিং করে একটি জিপ রিজার্ভ করি 10 জন, যেটার ভাড়া পড়ে 3500 টাকা, জন প্রতি 350 টাকা। আপনারা অনেকেই জানেন না, শ্রীমঙ্গলে ঘুরতে গেলে আলাদাভাবে কোনো গাড়ি ভাড়া লাগে না। এই জিপ গাড়িতেই আপনি সারাদিন ঘুরবেন এবং সন্ধ্যার সময় এই স্টেশনের পাশে এসেই আপনাকে নামিয়ে দেওয়া হবে। গাড়ি রিজার্ভ শেষে আমরা চলে আসি লন্ডন রেস্টুরেন্টে। এখানেই আমাদের সকালের নাস্তা শেষ করব। নাস্তায় থাকবে ডিম আর খিচুড়ি, যার প্রাইস পড়েছে মাত্র 70 টাকা জন প্রতি। সকাল সকাল নাস্তা সেরে আমরা বেরিয়ে পড়লাম। জিপ গাড়ি ধীরে ধীরে শহরটাকে পেছনে ফেলে যখন এগোতে শুরু করলো, সামনে খুলে গেল এক অনন্ত সবুজ সমুদ্র। দুই পাশে অসীম চা বাগান, কুয়াশা মাখা বাতাস আর গাড়ির হালকা ঝাঁকুনি। মনে হচ্ছিল যেন প্রকৃতির মাঝখান দিয়ে আমরা এক অন্য জগতে ঢুকে যাচ্ছি। আজ আমাদের প্রথম গন্তব্য লাওয়াছড়া জাতীয় উদ্যান। গাড়ি ঢুকতেই চারপাশে ছেয়ে গেল অনন্ত সবুজ বন, বাতাসে মিশে আছে বনের শীতল সুবাস। রাস্তার দুই পাশের উঁচু গাছগুলো মাথা তুলে দাঁড়িয়ে আছে, যেন আমাদের জন্য একটি সবুজ টানেল বানিয়ে রেখেছে। লাওয়াছড়া জাতীয় উদ্যান মৌলভীবাজার জেলার কমলগঞ্জে অবস্থিত। এটি মূলত একটি রিজার্ভ ফরেস্ট ছিল, যা ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয়। 1927 সালে ব্রিটিশরা এই অঞ্চলকে রিজার্ভ ফরেস্ট হিসেবে ঘোষণা করে, কারণ তখনকার দিনে চা বাগানের জন্য কাঠ জ্বালানি আর কাঠের ট্রেন লাইন তৈরিতে কাঠের চাহিদা খুব বেশি ছিল। মূলত এই কারণে বন রক্ষা এবং কাঠ ব্যবস্থাপনার জন্য লাওয়াছড়াকে বিশেষভাবে সংরক্ষণ করা হয়। তবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই বন তার প্রাকৃতিক বৈচিত্র্য বজায় রেখেছিল। এখানে 200টিরও বেশি প্রজাতির গাছ, 240টিরও বেশি প্রজাতির পাখি, উল্লুক, ম্যাকাও, মায়াহরিণ সহ অসংখ্য প্রাণী থাকায় বিজ্ঞানীরা এটিকে বিশেষ বৈচিত্র্য এলাকা হিসেবে চিহ্নিত করেন। 2000 সালের পর লাওয়াছড়া পর্যটকদের কাছে আরও জনপ্রিয় হয়ে ওঠে। টিভি নাটকের শুটিং, সিনেমার শুটিং, বন ট্র্যাকিং, রেল লাইন ভিউ, বন্যপ্রাণী ফটোগ্রাফি সব মিলিয়ে এটি শ্রীমঙ্গলকে সবচেয়ে বেশি ভিজিটেড স্পট হয়ে দাঁড়ায়। এখানে ঘোরাঘুরির পর আমরা আবার জিপ গাড়ি নিয়ে বনভূমির ভেতর দিয়ে রওনা হলাম। গাড়ি চলতে চলতে চারপাশে সবুজ ছেয়ে গেছে, বাতাস ভরে গেছে ঝাঁকুনির মৃদু শব্দে। আমাদের গন্তব্য গল্ফ মাঠের দিকে, যেখানে প্রকৃতির শান্তি আর মনোরম দৃশ্য মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতা অপেক্ষা করছে। পাহাড় কাটা রাস্তায় আমাদের জিপ গাড়ি ধীরে ধীরে এগোচ্ছে। দুই পাশে ছেয়ে আছে সবুজ ধান ক্ষেত, গ্রামের ছোট ছোট ঘর আর প্রকৃতির মনোরম পরিবেশ। বাতাসে মাটির গন্ধ, দূরে গাছের পাতার ঝাঁকুনি, সব মিলিয়ে মনে হচ্ছে আমরা যেন এক সরল ও শান্ত গ্রামীণ জগতে ঢুকে পড়েছি। অবশেষে আমরা গল্ফ মাঠে যাওয়ার জন্য জিপ গাড়ি থেকে নেমে এই গেট দিয়ে প্রবেশ করলাম। জিপ ড্রাইভার আমাদের বলল এখান থেকে মাত্র 10 মিনিট ট্রেকিং করলেই পৌঁছানো যাবে গল্ফ মাঠ। কিন্তু পথটা সত্যি এক স্বপ্নের জগৎ। মাটির
ওপরে ছড়ানো গ্রামীণ পরিবেশ, মাটি আর রং দিয়ে নিজেদের কারুকার্য তুলে ধরেছে এই বাড়ির ভিতরে। বর্তমান সময়ে এমন দৃশ্য চোখে পড়ে না, কিন্তু এই গল্ফ মাঠে প্রবেশ করলে এই অভিজ্ঞতা আপনিও উপভোগ করার সুযোগ পাবেন। আমরা প্রায় 10 মিনিট ট্রেকিং করে অবশেষে গল্ফ মাঠের প্রবেশ পথে সাইনবোর্ড দেখতে পেলাম। সাইনবোর্ডের পাশ দিয়ে লাল মাটির ছোট্ট রাস্তা ধরে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম গল্ফ মাঠের উপরে। আপনি যখন গল্ফ মাঠে পা রাখবেন, প্রথমেই আপনার চোখে পড়বে মাঠের উজ্জ্বল সবুজ রং। ঠিক যেন সুইজারল্যান্ড বা নেদারল্যান্ডে যে ধরনের চিত্র দেখতে পাওয়া যায়, ঠিক তেমনই এখানে প্রকৃতি আপনাকে তার এক নতুন রূপে স্বাগত জানাবে। মাঠের এক পাশে ধীরে ধীরে ঢালু পাহাড় আর অন্য পাশে বিশাল চা বাগান। শ্রীমঙ্গলের গল্ফ মাঠ বাংলাদেশের অন্যতম সেরা গল্ফ কোর্সের মধ্যে একটি। এখানকার মাঠগুলো এতটাই পরিপাটি ও সুন্দর যে তার গল্ফ প্রেমীদের জন্য শুধু নয়, প্রকৃতি প্রেমীদের জন্য নিখুঁত জায়গা। যত দূর চোখ যায় শুধু সবুজেই সবুজ। শ্রীমঙ্গলের গল্ফ মাঠ মূলত ব্রিটিশ আমলের টি গার্ডেন এরিয়া স্পোর্ট জোন হিসেবে গড়ে ওঠে। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটি ধীরে ধীরে উন্নত করা হয় এবং আজকের এই স্থানটি পর্যটক ও চা শ্রমিক এলাকার জন্য একটি সুন্দর ওপেন গ্রিন জোন হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। শ্রীমঙ্গল মানেই শুধু চা বাগান নয়, এর শান্তি, সবুজ চায়ের সুগন্ধ আর গল্ফ মাঠের এই পাহাড়ি ভিউ সবকিছু মিলিয়ে পর্যটক প্রেমীরা এর নাম দিয়েছে বাংলাদেশের ছোট্ট সুইজারল্যান্ড। গল্ফ মাঠের সবুজ পিছনে ফেলে আমরা জিভে উঠলাম। ইঞ্জিন স্টার্ট হতেই ঘটঘট শব্দ গাড়িটা ধীরে ধীরে এগোতে শুরু করলো। কিছু মিনিট যেতেই কখনো ছোট্ট বাজারের গন্ধ, কখনো গ্রামের শান্ত সরু পথ, লাল সবুজের জিপ গাড়ি, আবার কখনো ধান ক্ষেতের মাছ দিয়ে ছুটে যাওয়ার দৃশ্য। জিপ গাড়ির শব্দ, বাতাসের টান আর চারপাশের সবুজ সব মিলিয়ে পুরো পথটাই যেন সিনেমার মতো লাগছিল। এভাবেই ধীরে ধীরে আমরা এগিয়ে গেলাম আজকের গন্তব্য মাধবপুর লেক। মাধবপুর লেকের পথে যেতে যেতে রাস্তার দুই পাশে চোখে পড়বে অসংখ্য চা বাগান। সবুজের ঢেউয়ের মতো ছড়িয়ে থাকা সেই চা গাছগুলো মনে হবে যেন রাস্তার সাথে সাথে আমাদের সঙ্গ দিচ্ছে। পুরো পথটাই এক অন্যরকম শান্তি আর সবুজের সৌন্দর্যে ভরা। মাধবপুর লেকের যে সকল চা বাগান চোখে পড়ে সবই মূলত ন্যাশনাল টি কোম্পানির নিজস্ব বাগান। 1978 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি সরকারের মালিকানাধীন একটি বড় চা কোম্পানি। সিলেট অঞ্চলে তাদের বেশ কয়েকটি এ ক্লাস চা বাগান আছে, আর এখানকার সৌন্দর্য আজ পর্যটকদের সবচেয়ে বেশি টানে। হাঁটতে হাঁটতে রাস্তার পাশে চোখ পড়বে পাহাড়ি লোকজন নানা রকমের ফলমূল বিক্রি করছে। চা বাগানের মাঝে লাল মাটির রাস্তা ধরে সামনে এগোলেই হঠাৎ দেখা মিলবে সেই ভাইরাল বাঁশিওয়ালা লোকটা। চলুন এবার জেনে নিই মাধবপুর লেক সম্পর্কে। সবুজ পাহাড়ের কোলে চা বাগানের মাঝখানে লুকানো এই লেকটা শ্রীমঙ্গলের অন্যতম শান্ত আর চোখ জোড়ানো জায়গা। মাধবপুর লেক শান্তি, ইতিহাস আর সৌন্দর্যের মিলন। এখানকার নীল জলরাশি আর সবুজ পাহাড় আপনাকে নতুন করে জীবনকে অনুভব করা শেখাবে। প্রকৃতির নিঃশব্দ গান শুনতে চাইলে মাধবপুর লেকেই যেতে হবে আপনাকে। নীল পানির মধ্যে ভেসে থাকা পদ্ম ফুল আর শাপলা যেন প্রকৃতির রঙের খেলাঘর। প্রতিটি ফুল সূর্যের আলোয় ঝলমল করছে। লেকের চারপাশে সবুজ পাহাড়, কুয়াশা ভেজা বাতাস এবং দূরে চা বাগানের সবুজ ঢেউ, একটা স্বপ্নের দৃশ্য। লেকের ঠিক পিছনে চোখে পড়বে মাঝারি আকারের পাহাড়। পাহাড়ের গায়ে সাজানো সবুজ চা বাগান যেন প্রাকৃতিক গ্যালারি। হালকা কুয়াশা আর নরম বাতাসের সঙ্গে চা পাতার সবুজ ঢেউ ক্যামেরার জন্য পারফেক্ট শট। আমরা সবাই যখন চা বাগান ঘুরে ঘুরে দেখছিলাম, ঠিক তখনই চোখে পড়ল কয়েকটি ছোট্ট শিশু ট্রেনের মতো লাইন করে বাগানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। এই মুহূর্তটা যেন আমাদের ছোটবেলার সরল আনন্দের কথা মনে করিয়ে দিল। মাধবপুর লেকের সৌন্দর্য নিচ থেকে এত সুন্দর দেখা যাচ্ছে, তাহলে পাহাড়ের ওপর থেকে কত সুন্দর দেখা যাবে। মাধবপুর লেকের অসাধারণ দৃশ্য পাহাড়ের ওপরে বসে দেখা গেল। সবুজ পাহাড়, লেকের নীল জল আর চারপাশের চা বাগান একসাথে মিলেমিশে এমন সৌন্দর্য সৃষ্টি করেছে যা মনকে মুগ্ধ করে। মানে কেজি হিসেবে দেয় টাকা? হ্যাঁ, 23 কেজি যদি খাতে পারে তাহলে 170 টাকা দিবে, আর না পারলে অর্ধেক টাকা। ও আচ্ছা। সকাল 9টা থেকে বিকাল 5টা। সারাদিন এখানেই থাকেন? হ্যাঁ, বিকালে যাবো 5টা থেকে। বাসার কাজগুলা? ওই যে
সন্ধ্যার সময় যাই করবো, আমাদের যেতে রাত হয়ে যায় 6-7টা বাজে। ও আচ্ছা। আমাদের 1-1.5 ঘন্টা লাগে বাসে। এই সুন্দর চা বাগানের সঙ্গে জড়িত অসংখ্য মানুষের পরিশ্রম। মহিলা শ্রমিকরা তাদের পরিবারের কাজ ফেলে রেখে এখানে দিনে দিনে চা পাতা কাটে। তাদের অক্লান্ত পরিশ্রমই বাংলার মানুষের জন্য এই সবুজ সমৃদ্ধ নিশ্চিত করেছে। পাহাড় থেকে নেমে দেখা গেল স্থানীয়রা পাহাড়ি কলা বিক্রি করছে। যেহেতু আমাদের পাহাড়ে উঠতে অনেক শক্তি ব্যয় হয়েছে, তাই সবাই মিলে পাহাড়ি কলা কিনে খাইলাম। এই ছোট্ট মুহূর্তটা ভ্রমণকে আরো স্মরণীয় করে তুলল। মাধবপুর লেক ঘুরে আমরা আবার জিপ গাড়িতে চেপে পাহাড়ের মাঝ দিয়ে চললাম। এই সময়টাতে এসে কেউ আর ফোন পকেটে রাখতে পারিনি। রাস্তায় চোখে পড়ছে অসংখ্য ছোট ছোট পাহাড় আর পাহাড়ের গায়ে সাজানো সবুজ চা বাগান। নূরজাহান চা বাগানের উদ্দেশ্যে যাত্রা করতে করতে এই দৃশ্য মনকে মুগ্ধ করল। যাত্রা করতে করতে অবশেষে আমরা পৌঁছে গেলাম নূরজাহান চা বাগানে। সবুজ পাতার সমুদ্র আর পাহাড়ের মাঝখান দিয়ে ঢোকার এই মুহূর্তটা সত্যিই মনোমুগ্ধকর। শ্রীমঙ্গলে সবুজে ঘেরা অপরূপ এক প্রান্তর নূরজাহান টি গার্ডেন। কথিত আছে মোগল সম্রাটী নূরজাহান বেগমের নাম অনুসারে এই চা বাগানের নামকরণ করা হয়েছে। এ যেন ইতিহাস আর প্রকৃতির এক অপরূপ মেলবন্ধন। যত দূর চোখ যায় কেবল সবুজে ঢাকা ঢেউ খেলানো চা গাছের বাগান, নিরিবিলি পরিবেশ, মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, সব মিলিয়ে নূরজাহান চা বাগান নিঃসন্দেহে বর্তমানে শ্রীমঙ্গলের সবচেয়ে আকর্ষণীয় স্থান। আমরা নূরজাহান চা বাগান থেকে বের হয়ে আবার জিপ গাড়িতে চেপে পাহাড়ের মাঝে রাস্তা দিয়ে চলতে থাকলাম। রাস্তাটি সত্যি অসাধারণ। দেখলে মনে হয় যেন পুরো বান্দরবন জেলায় থানচি উপজেলায় এসে পড়েছি। পাহাড়ের রোডটা একদম পাহাড়ের ঢাল ও বাঁক ধরা অবস্থায়। কখনো রাস্তাটি উপরে উঠছে, আবার হঠাৎ নেমে আসছে। আমাদের গাড়ি যখন উপরে ওঠে তখন চোখের সামনে সবুজের ঢেউ, চা বাগানের সাজানো পাতাগুলো আর ছোট্ট ছোট্ট পাখি উড়তে থাকে। আমরা এই পাহাড়ি রাস্তায় চলতে চলতে একটি রেস্টুরেন্টে দুপুরের খাবারের জন্য দাঁড়ালাম। এখানকার ছোট্ট রেস্টুরেন্টগুলোতে 150 থেকে 200 টাকার মধ্যে সুস্বাদু খাবারের প্যাকেজ পাওয়া যায়। দুপুরের খাবার খাওয়া শেষ করে তারপর আবার রওনা দিলাম রাবার বাগানের দিকে। শ্রীমঙ্গলের এই সবুজ নগরী শুধু চায়ের জন্য বিখ্যাত নয়, এখানে রয়েছে বিস্তৃত রাবার বাগানের সমারোহ। হাজার হাজার রাবার গাছের সারি, সবুজ পাতার ছায়ায় ঢাকা মাটি আর রাবার শ্রমিকদের কর্মব্যস্ততা মিলিয়ে শ্রীমঙ্গলের রাবার গাছগুলো এক অন্যান্য সৌন্দর্যের আধার। শ্রীমঙ্গলের রাবার চাষের ইতিহাস বেশ পুরনো। বনশিল্প উন্নয়ন কর্পোরেশন সিলেট বিভাগীয় কার্যালয় শ্রীমঙ্গলেই অবস্থিত। এই কার্যালয়ের অধীনেই রয়েছে 4টি সরকারি রাবার বাগান। এই 4টি রাবার গাছ মিলিয়ে প্রায় 8083 একর জমিতে রাবার চাষ করা হয়। এছাড়াও অনেক কোম্পানির মালিকানাধীন অসংখ্য রাবার বাগান রয়েছে এই শ্রীমঙ্গলে। রাবার বাগান ঘোরা শেষ করে এবার রওনা দিলাম লাল পাহাড়ের দিকে। কিন্তু লাল পাহাড়ের এখানে এসে আমাদের একটু হ্যারাসমেন্টের শিকার হতে হয়। যেই মন্দির পার হয়ে লাল পাহাড়ে যেতে হয়, ওই মন্দির আমাদেরকে পার হতে দিইনি আমরা মুসলিম বলে। আমরা ভেবেছিলাম লাল পাহাড়ে একটু সময় কাটাবো, কিন্তু ছোট্ট একটা ঝামেলা হয়ে গেল। মুডটাই হঠাৎ খারাপ হয়ে গেল সবার। সেই কারণে প্ল্যানে থাকা 2-3টা স্পট আর ঘোরা হলো না। লাল পাহাড়ের ঝামেলা পেরিয়ে আমরা চুপচাপ শ্রীমঙ্গল শহরের দিকে এগোতে থাকলাম। আমরা রেল স্টেশনে পৌঁছে প্রথমে গাড়ির ভাড়া ক্লিয়ার করে নিলাম, তারপর কাঁধে ব্যাগ নিয়ে ধীরে ধীরে প্ল্যাটফর্মের দিকে হাঁটা শুরু করলাম। শুধু অপেক্ষা পারাবত এক্সপ্রেস ঢোকার সেই মুহূর্তের জন্য। ফিরে যাওয়ার প্রস্তুতি সেই চিরচেনা ঢাকার উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ধন্যবাদ যারা এখনও শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন। আর এই ভিডিওর খরচ বিস্তারিত সব থাকবে ডেসক্রিপশনে।